হ্যাঁ মাইশা বল। ভাবি, আমার প্রচন্ড জ্বর, হাত পায়ের গিরে গিরে ব্যথা হচ্ছে। কে জানে চিকুনগুনিয়া হলো নাকি। জ্বর কত আর কবে থেকে? তুই জ্বর নিয়ে হস্টেলে বসে আছিস, বাসায় আসিসনি কেন? পরশুদিন একটা পরীক্ষা আছে, তুমি একটু আসতে পারবে? সাজিদ বাসায় নেই, 8:30 বেজে গেছে অলরেডি। আস্তে আস্তে 9:30। অত রাতে তোর হোস্টেলে ঢুকতে দেবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তোমাকে অত রাতে বলতাম না, আমার রুমমেট নেই তো, তাছাড়া মুনো হোস্টেলে নেই। আচ্ছা আচ্ছা শোন, ঠিক আছে তুই গেটে বলে রাখ, আমি এক্ষুনি বেরোচ্ছি। পাঠায় চলে আসি, বরং তাড়াতাড়ি হবে। আর শোন, তোর হস্টেল তো 7 A ইউল্যাব ইউনিভার্সিটির গলিতে, তাই না? তুমি ধানমন্ডি এসে আমাকে ফোন দিও। হস্টেলের নাম হচ্ছে বৃক্ষবিলাস, জানো তো? ইউল্যাবের গলি দিয়ে ঢুকে ডান দিকের মোড়, আবার ডান দিকে, তারপর একদম পুরনো বাড়িটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ আচ্ছা। ধানমন্ডির 7 A বৃক্ষবিলাস নামে যে হোস্টেলে বনির ননদ মাইশা উঠেছে, সেখানে বনি আজই প্রথম এলো। কেননা হোস্টেল ওঠার সময় মাইশার সঙ্গে ছোট চাচি এসেছিল। তারপর এটা সেটা নানান ঝামেলায় বনির আর আসা হয়নি। এছাড়া প্রায় প্রতি সপ্তাহে মাইশা শেওড়াপাড়া বড়পুকুর বাসায় আসে। মাইশা সাজিদের ছোট চাচার মেয়ে। রাত 10টায় অসম্ভব জ্যাম ঠেলে ধানমন্ডির বৃক্ষবিলাস নামে যে বাড়িটার সামনে এসে বনি দাঁড়ালো, তাতে কেমন যেন একটা অনুভূতি হলো। এর নাম বৃক্ষবিলাস, গেট তো দূরে থাক, আশেপাশের 100 গজের মধ্যে কোনো বৃক্ষ বা চারা গাছ, এমনকি আগাছাও নেই। ল্যাম্পপোস্টের জন্ডি জালে বোঝা যাচ্ছে একেবারে ইট পাথরের হৃদয়হীন ঠাসাঠাসি কিছু লাইন বাঁধা কলোনি টাইপ বাড়ি। বেশ পুরনো এবং দায়সারা রুচিহীন বিল্ডিং। কোথাও কোথাও সস্তার পলেস্তারা খসে পড়েছে। বাড়িটার রঙও করা হয়নি কত বছর, তার সঠিক হিসেব বোধহয় বাড়িওয়ালাও বলতে পারবে না। অবশ্য ভেতরটা নিশ্চয়ই ফিটফাট। মাইশার রুম 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বনি থ। এত সরু সিঁড়ি, পাশাপাশি 2 জন হাঁটা যাবে না। 305 নম্বর রুমের সামনে এসে বনি দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। যদিও প্রাইভেট হোস্টেলে সবাই দরজা বন্ধই রাখে। কি রে, এই কি অবস্থা তোর? থার্মোমিটার আছে রুমে? জ্বর মেপেছিস? চোখ লাল টকটকে হয়ে আছে। উফ, প্রচন্ড জ্বর তো গায়ে। হ্যাঁ ভাবি, 104 জ্বর, হাত পা খুব ব্যথা করছে। তোমার কি চিকুনগুনিয়ার সময় এরকম ব্যথা হয়েছিল? চিকনগুনিয়া যেন না হয় এই দোয়া কর। খুবই বাজে ভাইরাস, বিছানা থেকে আর উঠতে পারবি না, তুই শেষ। আর এ কি রে, জানালা বন্ধ রাখছিস কেন? এমনিতেই ছোট ঘুপচি রুম, রুমে অক্সিজেনের অভাব হয়ে যাবে তো। আবার উঠছিস কেন? শুয়ে পড়, মাথায় পানি ঢেলে দিচ্ছি। খাওয়া দাওয়া কিছু করেছিস সারাদিনে? আমি খাবার নিয়ে এসেছি কিন্তু। না না, আমি কিছু খাবো না, বমি লাগছে। পানিও ঢালতে হবে না, একটু আগেও একবার গোসল করলাম। তুমি আমার কাছে একটু বসো। মাথা তো গরম। আচ্ছা জলপট্টি দিয়ে দিই। ইস, চুলগুলো ভেজা চপচপে, একদম ভেজা চুলে শরীরে ঠান্ডা বসে যাবে। আর চুলগুলো কেটে একটু ছোট করতো। দুনিয়ার চুল মাথায় নিয়ে বসে আছে, এই জন্যই তো ঘন ঘন মাথা ব্যথা হয়। দেখি জানালাটা খুলে দিই, সমস্যা নেই তো? না, খোলো, জানালা খুলেই তো জ্বর হয়েছে। ওই দিক দিয়ে প্রচুর মশা আসে। আমার রুমমেট নাকি ওই জানালা খুলে না, আমি আসার পর খুলে দিয়েছি, আর মশার কামড়ে জ্বর ধরলো। তোর ম্যাজিক মশারি নেই? এ কি, তোর বেডের পাশে তো তেঁতুল গাছ দেখছি। তুই কি ভয়ে জানালা বন্ধ রাখিস নাকি? আরে না, দেখো তেঁতুল গাছের পেছন দিকটায় একটা নতুন বিল্ডিং হচ্ছে। যদিও কাজ বন্ধ, ডেভেলপারের টাকা পয়সা নেই, সেই কবে থেকে পড়ে আছে। ওই বিল্ডিং এ অনেকগুলো কুকুর একসাথে ডাকে। কি জানি দেশের নির্বাচন নিয়ে হয়তো টকশো করে ওরা। ওদের টকশো আমাদের 12টা বাজিয়ে দেয়। জ্বর নিয়ে তোকে আর বকবক করতে হবে না। খেয়ে দে 2টা প্যারাসিটামল খাবি, তারপর ঘুমানোর চেষ্টা। আর প্রচুর পানি খেতে হবে। লেবু আছে? সব আছে, যা যা নিয়ে নিচে নামলেই পাওয়া যাবে। তুমি এসেছো, এবার ননদের যত্ন আত্তি করো। ওকে আপা।
এ কি রে? মাইশের রুমে 3টা বেড, কিন্তু এই রুমে থাকে 2 জন। রুমমেট আঁখি বাড়ি গেছে, আর মাইশের ক্লোজ ফ্রেন্ড মুনও গেছে চাচার বাড়িতে। মুনের বড় দিদি মৌকে ছেলেপক্ষ দেখতে আসবে। মাইশের রুমটা বনির একদম পছন্দ হয়নি, কেমন যেন লাগছিল। এত ঘুপচি আর একটা অদ্ভুত টাইপের ভ্যাপসা গন্ধ রুমটায়। অবশ্য এই রুমে মাত্র একটা জানালা, তাও আবার সারাক্ষণ বন্ধ রাখে। এজন্য বোধহয়। আর কি করবেই বা জানালা খুলে? গাদাখানে কুকুরের ঘেউ ঘেউ বিরক্তিকর শব্দ। মানুষের কান বেশিক্ষণ বিরক্তিকর শব্দ সহ্য করতে পারে না। সে যাক, রাত 3টার দিকে মাইশার জ্বরটা একদম ছেড়ে গেল। যেহেতু সিঙ্গেল বেড, সেহেতু মাইশার রুমমেট আঁখির বেডে ঘুমলো, আর মাইশার বেডে বনি। রুমের লাইট বন্ধ করে বনি বিছানায় এসে যখনই শোবে, হঠাৎ চোখটা তেঁতুল গাছে আটকে গেল। অদ্ভুত তো, গাছের মগডালে একটা শাড়ির ছেঁড়া অংশ ঝুলে আছে। চাঁদের চকচকে আলোয় যদিও শাড়ির মূল রংটা বোঝা যাচ্ছে না, তারপরে বোঝা যাচ্ছে যে এটা কারো বিয়ের শাড়ির অংশ বা ওড়নার অংশ হতে পারে। বনিও হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, কাজে এত বছর পর ননদের হোস্টেলে এসে পুরনো জীবনের সময়টা যেন মাথার ভেতর হাজারটা স্মৃতির তোলপাড় নিয়ে খেলা করছে। তেঁতুল পাতার চিরল বাতাস আর স্মৃতির তোলপাড় মিলে মিশে বনিকে পুরনো সময়ের ঘড়ির কাঁটায় বেঁধে দিচ্ছে। মনে মনে বনি অবশ্য ভাবছে, যাক, অন্তত একটা গাছ তো আছে এই বৃক্ষবিলাসে। এই কে কে কে? ও মাগো কি এটা? মাইশা, আমার হাতে। ভাবি, বড় ভাবি, কি হয়েছে? স্বপ্ন দেখছিলা ঘুমের মধ্যে? চিৎকার দিয়ে উঠলা যে? ও না না, স্বপ্ন টপ্ন না, কি যেন হাতে বিড়বিড় করছিল। ভাবলাম কোনো পোকা টোকা হবে হয়তো। কি অবস্থা তোর এখন শরীরের? দেখি, জ্বর নেই তো? হ্যাঁ, আজকে খুব ঝরঝরে লাগছে। বাসায় চল। না ভাবি, মুন আজ আসবে। ও এলে ওর সাথে বসে ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করতে হবে। আমি কিছু বুঝতে পারছি না। তার চেয়ে তুমি বরং থাকো, পরীক্ষা শেষ করে আমার ফ্রেন্ডগুলোকে বলবো, পোড়ামন 2 দেখা যাবে। পাগল, তোর ফ্রেন্ডরা আমার সঙ্গে ইজি হতে পারবে বোকা? তুমি ওদের দেখোনি তাই। রাকিব, মাজেদুল, মুন, বন্যা, হিমেল, দীপক, ওরা সবাই ভীষণ ভালো এবং ফ্রেন্ডলি। তোমার গল্প ওদের সঙ্গে করেছি তো, সবাই তোমাকে চেনে, কোনো সমস্যাই হবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আগে পরীক্ষাটা ভালোভাবে দে, অন্য কোনো সময় সিনেমা দেখবো। না না ভাবি, তুমি যেও না প্লিজ। দেখো, তুমি আমাকে রুমে একা রেখে গেলেই আবার আমার জ্বর আসবে। ফাজলামি করিস তাই না? তুই কিন্তু অনেক রোগা হয়ে গেছিস, তোর ভাইয়া তোকে দেখলে চমকে উঠবে। অবশ্য হোস্টেল লাইফে স্বাস্থ্যই সকল সুখের মূল, এই প্রবাদটা একেবারেই চলে না। দাঁড়া, আমি দেখছি। আল্লাহ আল্লাহ, সরি, আমি আসলে ভেবেছিলাম দরজাটা মাইশা খুলবে। মুন আমার বড় ভাবি। ভাবি, এটা মুন। হ্যাঁ, তোমার ছবি দেখেছি। কি খবর, কেমন আছো? দিদির বিয়ে কতদূর? জি ভাবি, আপনার গল্প শুনেছি, এই তো ভালোই আছি। দিদিকে ওই রাশভারী ছেলের সাথে বিয়ে দিব না। কথাবার্তা কেমন যেন, ভাবভঙ্গি একদম ব্রাজিলের প্লেয়ারদের মতো, অ্যাক্টিং টাইপ। তুমি কি আর্জেন্টিনার সাপোর্টার নাকি? না ভাবি, আমি আপাতত ক্রোয়েশিয়ার। বদমাইশ। এই, তোর জ্বরের কি খবর রে? তোর মেসেজটা পেয়ে আমি চলে এলাম, নাইলে তো ওখানে থেকেই পরীক্ষা দিতাম। তোমাদের হোস্টেলটা খুব কনজেস্টেড। এর চেয়ে বড় বা খোলামেলা হোস্টেল আশপাশে আর ছিল না? না ভাবি, অন্য সব হোস্টেলগুলো প্রায় একই রকম, তার চেয়ে বরং এই হোস্টেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওমা, এ কি মাইশা, তুই আবার জানালা খুলেছিস কেন? ভাবি, মুন খুব ভূত বিশ্বাস করে আর প্রচন্ড ভয় পায়। না ভাবি, তা ঠিক না। আসলে ভূতের গল্প বা মুভিগুলো দেখলে আমার একটা অন্যরকম ফিলিংস হয়। ঠিক ভয়ও না, আবার উত্তেজনাও না, একটা আকর্ষণ। আমি হস্টেল সম্পর্কে শিউলি খালার মুখে শুনেছি,
বৃক্ষবিলাসের সমস্ত গাছই নাকি এই একটা তেঁতুল গাছের শেকড় মেরে ফেলেছে। মানে ভৌতিক ব্যাপার? হ্যাঁ, তেঁতুল গাছে একটা বিয়ের শাড়ি ঝুলে আছে, দেখেছেন আপনি? ওই শাড়ির রং বদলায়। তাছাড়া ওই গাছে নাকি অনেক আগে একটা অদ্ভুত জিনিস বাস করত। ওই শাড়ির দিকে তাকানো বারণ আছে, তাই জানালা বন্ধ রাখা হয়। মাইশা আবার মাতব্বরি করে শাড়ি সহ গাছের ছবি তুলেছে প্রথম দিন জানালা খুলেই। ওই শাড়ির ছেঁড়া অংশ নিয়েই তাহলে হস্টেলের ভূতের গল্প? ভালোই তো। অবশ্য সব হোস্টেলেই একটা করে ভূতের গল্প চালু থাকে, নইলে হোস্টেলের সম্মান থাকে না। না না, একেবারে গল্পও নয়, অদ্ভুত জিনিস সত্যি আছে। অদ্ভুত জিনিস দেখা মানেই তো ভূতের আবির্ভাব। তবে পৃথিবীতে ভূত বলে কিচ্ছু নেই, অশরীরী আত্মা প্রেতাত্মা বলেও কিছু নেই। না, সব কিছু আছে, তবে আমার মতো ভীতু মানুষের জন্য। আপনার আর মাইশার মতো সাহসী মানুষের জন্য নয়। আমার কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লেগেছে। মাইশাকে আমি বলেছিলাম, আসলে জানালা খুলে ঘুমানোর পর দিনই না ওর জ্বর হলো। কেন হলো বলেন তো? এই চুপ কর তো, ভূত ভূত করে মাথা ধরিয়ে দিলি। ভূত তো তোর কাছেই আসবে। তোকে বললাম আমার পাশের সিঙ্গেল রুমটা ফাঁকা হয়েছে, রুমে উঠে যা। তাই তো মাইশা, তুই সিঙ্গেল রুমে উঠে যা, নিজের মতো ফ্রি ভাবে থাকতে পারবি। ওই রুমে সমস্যা আছে, ওই রুমে যেই ওঠে তারই পরের মাসে বিয়ে হয়ে যায়। হোক, তাহলে তো ভালোই হয়। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। আর যদি প্রেম টেম অলরেডি হয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। অবশ্য তুই যে মেয়ে, পরিবারের কথা চাচার কথা ভেবে প্রেম পারিপার্শ্বিক চাপের নিচে কবর দিয়েই রাখবি। জীবনে যে প্রেমে পড়েনি সে কি করে বুঝবে রবীন্দ্রনাথের আমারও পরানো যাহা চায় গানের মর্ম? আফসোস। ভাবি, আপনি একদম দারুণ বলেছেন। ইস, আমাকে যদি কেউ এইভাবে বলতো। মাইশা, তুই কি বুঝলি? ধুর, ওইসব প্রেম টেমে আমার বিশ্বাস নেই। প্রেম মানে বিশাল আকাশে বাধা ধরা সুতোর সাথে রঙিন ঘুড়ির মতো উড়ে বেড়ানো, যার নাটাই থাকবে প্রেমিকের হাতে। কোনো দরকার নেই, বিশাল আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়ানোই ভালো। যে মেয়ের ভূতে বিশ্বাস নেই সেই মেয়ের যে প্রেমে বিশ্বাস থাকবে না, এটাই স্বাভাবিক। তুই যে ভুতুরে তেঁতুল গাছের সঙ্গে বাস করছিস, তোর দরকার ভূতের সঙ্গে প্রেম। ভূতেরা তো আর শাসন করতে পারবে না, লাটাই ফ্রি প্রেমিক। ভূতের টপিক থেকে বের হতো, আর আমার পিছনে তো লাগতে আসিস কেন বলতো? এবার ডিফারেন্সিয়েশনে অঙ্কের পেছনে পড়। কিছু বুঝতে পারছিস? দুপুরের পর দুজন একসঙ্গে বসবো, রুমে চলে আসিস। না থাক, আমি চলে আসবো তোর রুমে। ভাবি, জানালাটা বন্ধ করে দেন তো। মন, তুমি কিন্তু সত্যিই তেঁতুল গাছের গল্পটা ভীষণ ভাবে বিশ্বাস করে বসে আছো। তাহলে তোরা যে সময়টা অঙ্ক করবি ততক্ষণে আমি বরং নিউ মার্কেটের টুকটাক কিছু কাজ সেরে আসি। আচ্ছা, আমার জন্য এক সেট লুসনি নিয়ে এসো তো। সাজিদের এক সপ্তাহ বগুড়ায় একটা কাজ পড়ে গেল, তাই বনি নিশ্চিন্তে মাইশার হোস্টেলে রয়ে গেল। আজ ওদের পরীক্ষা। বনি ভেবে রেখেছে কাল মাইশাকে নিয়ে একসঙ্গে বাসায় যাবে। খেয়ে দিয়ে দুপুরে বিছানায় গড়াগড়ি করতে করতে বনি হঠাৎ দেখছে তেঁতুল গাছে ঝুলে থাকা শাড়িটার অংশটা কুচকুচে কালো। আশ্চর্য তো, এর আগে মানে সকালের দিকে কিন্তু শাড়িটা লাল রঙের ছিল, তাতে কোনো সন্দেহ নেই। কেমন যেন খটকা লাগছে। যদিও বনি ভয় পায় না, তবু হোস্টেলের রুমে একদম একা একা কেমন যেন গা শিরশির করছে। মন যেসব বলেছিল সেসব সত্যি নাকি ভুল দেখেছে? সত্যি শাড়ির রং বদলায়? কালো মানে তো অশুভ। মনে মনে হাসছে বনি। একা থাকলেই বোধহয় ভূত প্রেতের ভাবনা মানুষের মাথায় এসে জমা হয়। আচ্ছা, দুপুরবেলা কি পুরো হোস্টেল ফাঁকা হয়ে যায়? দরজায় অদ্ভুত ভাবে কে যেন টোকা দিচ্ছে, থেমে থেমে ক্লান্ত হাতে। কে? কাকে চান? আপনি কে? আমি এই রুমেই থাকি। ও আচ্ছা, তার মানে তুমি আখি। আমি মাইশার ভাবি। জানি। যাক, বনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। একা একা রুমে থাকতে হবে না। আঁখি মেয়েটা মৃতভাষী, কথাই বলে না। হতে পারে জার্নি করে টায়ার্ড হয়তো। বনি কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল, আর গভীর ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসল। এ কি, রুমে কুকুর এলো কোথা থেকে? আরে
ব্যাপার? তুমি রুমে ছিলে না? রুমে কুকুর ঢুকলো কিভাবে? অদ্ভুত তো, 3 তলা কুকুরটা উঠলো কিভাবে? কেউ দেখেনি? এভাবে তাকিয়ে আছো? আমি প্রচন্ড ভয় পেয়েছি। ছি ছি, কুকুরটা আমার হাত জিভতে চাটছিল, অথচ তুমি কিচ্ছু বলছিলে না। এই মেয়ে, তুমি কি অসুস্থ নাকি? কথা বলছো না কেন? আমি তোমার সঙ্গে কথা বলছি। কুকুরটা আমার। ও মানুষের শরীর, বিশেষ করে হাত পা চাটতে খুব পছন্দ করে। এটা ওর অভ্যেস। ওকে বাধা দিলে কামড়ে রক্ত খেয়ে নেবে। এসব বাজে অভ্যাস বাসায় থাকা প্রাণীর জন্য। হোস্টেলে এসব কি অ্যালাউ করবে? এটা তো তোমার পার্সোনাল রুম নয়, তাই না? তাছাড়া তুমি আসার সময় তো তোমার সঙ্গে আমি কুকুরটা দেখিনি। ও এই ঘরেই থাকে, কেউ জানে না। মানে কই, মাইশা তো আমাকে কিছু বলেনি। মাইশা তো আছে, ওকে নিয়ে ভাবনা নেই। আজ হোক কাল হোক ও সবটা জানবে। কিন্তু তুমি তো নতুন মানুষ, নতুন রক্তের ঘ্রাণ। আবার একা। কি আবল তাবল বকছো? এভাবে বিশ্রী ভাবে হাসার মতো কোনো কথা তো আমি বলিনি। তুমি তুমি কে বলো তো? হস্টেল সুপারকে ডাকবো? তোমার চিৎকার কেউ শুনবে না। কি করছো? এমন করছো কেন? কে তুমি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমি কে বুঝতে পারবি। এ কি ভাবি, তুমি এত ঘামছো কেন? কি শরীর ঠিক আছে? রুমের দরজা খোলা, কেউ এসেছিল? রেডি হয়ে নে, জলদি, এক্ষুনি বাসায় যেতে হবে। সাজিদ বগুড়া থেকে রওনা হয়েছে। কি হয়েছে বলো তো? ভাইয়ার কিছু হয়েছে? এত এত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছ, দর দর করে ঘামছো, ঘটনা কি? ঘটনা এখন বলতে পারবো না, তবে রুমটা সত্যি ভুতুরে। তোর রুমমেট আঁখি এসেছিল। তার আগে বল, আঁখির কি কোনো পোষা কুকুর আছে? আরে ধুর, আঁখি আপু আসবে কোথা থেকে? তুমি স্বপ্ন দেখেছো নিশ্চিত। আপু তো ফোন দিয়েছিল, বাড়ি গিয়ে সেও জ্বরে পড়েছে। তাছাড়া আঁখি আপুর তো কোনো কুকুর নেই। ওনার ডগ ফোবিয়া আছে, কুকুর দেখলে 100 হাত দূরে চলে যায়। তাহলে যে আঁখির আমার সাথে কথা হলো, সে কে? ও মাই গড! ভাবি, এই ভাবি, ভাবি, মন, এই মন, জলদি আয় তো একবার। ভাবি অসুস্থ হয়ে পড়েছে। সেদিন দুপুরে বনি যে অদ্ভুত ঘটনার সাক্ষী হলো, তা মাইশাকে না জানিয়ে ওকে নিয়ে বাসায় চলে এলো এবং অবশ্যই 305 নম্বর রুম চেঞ্জ করতে বলল। অথচ কোনো এক বিচিত্র কারণে মাইশা কোনোভাবেই রুমটা ছাড়তে রাজি হলো না, বরং নানান বাহানায় মাইশা হোস্টেল থেকে বাসায় আসা একেবারেই বন্ধ করে দিল। ফোন দিলে বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনার ভীষণ চাপ থাকে, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, লাইব্রেরি ওয়ার্ক, গ্রুপ স্টাডিজ, এসব করতে করতে সময় চলে যায়। আর ছুটির দিনগুলোতে রুমে শুধু ঘুমোতে ইচ্ছে করে। বড় ফুপু, ছোট চাচি এসব মেনে নিলেও বনির কেন জানি মনে হয় মাইশা ওই রুমে আটকে গেছে। ওই রুমে একটা তীব্র আকর্ষণ আছে, একা হলেই আকর্ষণটা যেন বাড়ে। আবার বনি ঠান্ডা মাথা অনেকবার ভেবেও দেখেছে, সেদিন আঁখি অথবা আঁখির কুকুর পুরো ঘটনাটাই হয়তো দৃষ্টি বিভ্রম। হয়তো দুপুরে ঘুমিয়ে পড়েছিল, স্বপ্নে দেখেছে। অনেক সময় কিছু এমন হয়, স্বপ্নেও সত্যি মনে হয়। তা না হলে এতদিনে মাইশা কি কিছুই বলতো না? মাইশা তো দিব্যি আছে, ওর রুমমেট আঁখিও ভালো আছে। তার মানে যেচে খাল কেটে কুমির আনার মতো বাজে চিন্তা মাথায় অযথা পুষছে বনি। আসলে তেঁতুল গাছে ঝুলে থাকা শাড়িটার গল্পটা আর এক টানা কুকুরের চিৎকার মিলেমিশে মাথায় গেঁথে এসব ঘটেছিল। হঠাৎ একদিন মাইশার ফ্রেন্ড মুন বনির সঙ্গে দেখা করতে চাইল, একা। আশ্চর্য তো। ভাবি, ভাবি, আমি ভয়ঙ্কর একটা ঘটনা দেখে ফেলেছি। এরপর থেকে আমি আর স্বস্তি পাচ্ছি না। কৌশলে মাইশাকে এড়িয়ে চলছি,
কিন্তু এই ঘটনাটা আমি মৌ দিদিকেও বলতে পারছি না। ও যদি জানে তাহলে মাথা গরম করে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারে, হয়তো সোজা হস্টেলের সুপারকে জানিয়ে দেবে। কি ব্যাপার খুলে বলো তো, আমার সঙ্গে একা কথা বলতে চাইছো, তার মানে বিষয়টা অনেক দূর গড়িয়েছে। কিন্তু মায়েশা তো কোনো ভুল কাজ করার মেয়ে নয়। ভাবি ভুল কাজ নয়, একদিন দুপুরে আমি মাইশার রুমে গিয়েছিলাম, দেখেও বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, আর একটা কুকুর ওর হাতে পায়ের আঙ্গুলগুলো থেকে রক্ত শুষে নিচ্ছে। মনে হচ্ছিল মাইশা মৃত। আমি প্রচন্ড ভয়ে দ্রুত চলে এসেছি। কি বলছো? তার মানে আখির যে বিষয়টা আমি দেখেছি সেটা সত্যি, স্বপ্ন নয়। আর একটা বিষয় আমার চোখে পড়েছে, মাইশা রুমে একদিন খালি পায়ে হাঁটছিল, ওর পায়ের রক্তের ছাপ ফ্লোরে পড়ছিল, আবার অদ্ভুতভাবে মিলিয়ে যাচ্ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরপর 2 দিন আর রুমে ওর কুকুরটাকে দেখার পর আমার এখন সবকিছু বিশ্বাস হচ্ছে। কুকুরটা দেখতে যে কি ভয়ঙ্কর ভাবি। মন, তোমার কথা শুনে আমি কিছুই বুঝতে পারছি না। এসব কি বিশ্বাস করা যায় নাকি অবিশ্বাস করবো বলো তো? কি করি এখন? ও তো কোনোভাবে বাসায় আসতে চাইছে না। আমি বরং সাজিদকে জানাই বিষয়টা। আর তুমি প্লিজ কাউকে কিচ্ছু বলো না। হস্টেলে জানাজানি হলে মাইশার একটা ক্ষতি হয়ে যেতে পারে, প্লিজ। আমি এক বর্ণও মিথ্যা বলছি না। এই বিষয়ে বানিয়ে বা মিথ্যে বলে আমার কি লাভ? ভাবি, মাইশা আমার সবচেয়ে কাছের বন্ধু, ওর যেন কোনো ক্ষতি না হয় সেই জন্যই তো আমি আপনাকে সবটা গোপনে জানালাম। আর আমি আর দিদি কদিনের মধ্যেই চাচার বাসায় চলে যাব। আপনি মাইশাকে হোস্টেল থেকে সরানোর ব্যবস্থা করেন। ভেতরে ভেতরে কোনো একটা অলৌকিক ঘটনা ঘটছে। মাইশা অসুস্থ হয়ে যাচ্ছে ভাবি। আমি আজই সাজিদকে নিয়ে হস্টেলে যাব তাহলে। আর ও আর তাহলে না এসে পারবে না। আচ্ছা, ওর রুমমেট আখির কি খবর? আখি আপু তো রুম থেকেই বের হয় না, শুধু শিউলি খালা ও রুমে 2 বেলা খাবার দেয় বলে আমরা বুঝতে পারি যে উনি রুমেই আছে। কিন্তু প্রতিদিনই ওদের রুমের খাবার বাইরের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ভালো কথা, কিছুদিন ধরে আমি একবারও মাইশার রুমে আখি আপুকে দেখিনি। কিন্তু আখির যে রূপ আমি দেখেছি গায়ে কাঁটা দেয়। মাসের রুমে আমি যে অসুস্থ হয়েছিলাম ওর কারণটা তোমাদের বলিনি ঠিকই, কিন্তু সাজিদকে বলেছে। ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে হো করে হেসে উঠেছিল। আসলে হুট করে যে কেউ এই বিষয়টা বিশ্বাস করতে চাইবে না। হ্যাঁ, সাজিদ বলছিল 2018 সালে এমন গাঁজাখুরি গল্প বললে লোকে তোমাকে আড়ালে হয় বোকা নয়তো পাগল বলবে, মানে অন্যের হাসির পাত্র হতে হবে। কে জানে আজ আবার কি বলবে। মাইশা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন রক্ত শূন্য সাদা। ওর চোখের দিকে তাকানো যায় না, মনে হয় ও মৃত। আমার খুব ভয় লাগে। আমি এমনিতেই একটু ভীতু, আর আমার সাথে এসব ঘটছে ভাবি। হ্যালো ভাবি, আপনি কি রওনা হয়েছেন? না, সেজন্যই ফোন দিলাম। সাজিদের সঙ্গে কথা বলেছি, ছোট চাচির সঙ্গেও। ওরা বিষয়টা সিরিয়াসলি নিয়েছে। তোমার কথাও খুলে পড়লাম। ছোট চাচির জানাশোনা এক হুজুর আছে, অলি হুজুর। ওই হুজুরকে সঙ্গে নিয়ে আমরা কাল সকালে আসব। তা না হলে মাইশাকে বাসায় আনা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাইশার সঙ্গে কথা বলেছেন? না, ওকে কিচ্ছু জানাবো না এখন। ও জানলে বিপদ বাড়বে। হুজুর তাই বলল তুমি একটু লক্ষ্য রেখো মেয়েটার দিকে। প্লিজ, রাখছি আমি। বাই। আচ্ছা, বাই। এ কি, আমার ল্যাপটপটা কোথায়? আশ্চর্য তো। দিদি, এই দিদি, তুই আমার ল্যাপটপটা কোথায় রেখেছিস? এই মৌদি, দিদি। তোর ল্যাপটপ আমার রুমে, আমি নিয়েছি। আমার রুমে একটু আয় তো। দিদি, দিদি নিচে টিভি রুমে গেছে। দিদিকে কি দরকার? তুই যা, আমি আসছি। আমার শরীরটা ভালো না, মাথা ব্যথা করছে সন্ধ্যা থেকে। আমি আসছি, যা। সমস্যা নেই, আমি দাঁড়াচ্ছি। তুই কি করবি কর, তোকে নিয়ে যাব। তোর ল্যাপটপটা কি হয়েছে? হঠাৎ আমারটা নিয়ে গেলে? কখন এসেছিলি রুমে? দেখিনি তো আমি। আমার ল্যাপটপ তেতুল কাছে। মাইশা, কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন?
তাহলে দিদিকে খোঁজ করছিস যে? চল। এই হাত ধরে এভাবে টানছিস কেন? হাতটা ছাড়, আমি আসছি তো। তোর সঙ্গে আমার ভীষণ জরুরি কথা আছে, চল তো। কদিন ধরেই তোর মতে গতি বুঝতে পারছি না, কেমন যেন ছাড়া ছাড়া ভাব। মাজিদুল ফোন দিয়েছিল, ও যা বললো আর যে ছবি পাঠালো, তোকে না দেখানো পর্যন্ত আমার শান্তি নেই। আচ্ছা চল। হ্যাঁ আমি যাচ্ছি। আয় আয়। এসব কি? আমাকে ছেড়ে দে মাইশা। তুই ভেবেছিস আমি কিছুই জানবো না? যে আমাকে বাসায় পাঠিয়ে দিবি, গোপনে গোপনে ব্যবস্থা হচ্ছে, এত সোজা? দেখ, আমি তোর ভালোর জন্য ভাবির সঙ্গে দেখা করেছি, বিশ্বাস কর। আমি না তোর বন্ধু? দিদি বাঁচাও আমাকে। এমন করছিস কেন মাইশা? তোর কি সমস্যা হচ্ছে আমাকে বল। দিদি, এই দিদি। যত খুশি চিৎকার কর, তোর চিৎকার বাইরে বেরোবে না। এই কি আখি আপু, কি করছো তুমি? কি করছো এসব? রক্ত পান করছি, এবার তোর রক্ত চাই। এরা এসব কারা? কেউ কি এদের দেখতে পারে না? কি হচ্ছে এসব আমার সঙ্গে? এরা সবাই এই রুমের বাসিন্দা, একে একে এই তেঁতুল গাছে গিয়ে বাসা বেঁধেছে। এরা সব মৃত, এক এক করে এদের মারা হয়েছে, এদের রক্ত পান করা হয়েছে, এদের রক্ত পান করা হয়েছে। আমি আত্মারা সব এখানে আছে। তোকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তুই এই অশরীরের জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছিস। তোকে তো আর ছাড়া যাবে না, তোকেও আমার দলে চাই। কেন এমন করছিস? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, আমার ভুল হয়েছে, ছেড়ে দাও আমাকে। অনেক দিন নতুন রক্তের রাত পাই না, আদি আত্মাদের বাঁচাতে হবে যে। ওর সমস্ত রক্ত শুষে আগে চলে, অনেক দিন অভুক্ত। বাঁচাও না, না আমাকে বেরো না, ছেড়ে দাও। কি করছিস মাইশা? কুকুরটাকে সরে যেতে বল প্লিজ। কি বিদঘুটে কুকুরটা। আখি আপু, মাইশা তোরা এমন করিস না, বাঁচাও বাঁচাও বাঁচাও। তেজু 5 নম্বর রুমের বন্ধ দরজার ওপাশে যে ভয়ঙ্কর তাণ্ডব লীলা ঘটে গেল, তা বৃক্ষবিলাসের কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না। আশ্চর্য, সবার চোখের অগোচরে যা কিছু ঘটছে তা কি ঘটতেই থাকবে? মন তো মাইশার ভালোর জন্য, ওকে সেভ করার জন্য ওর ভাবিকে সবটা জানিয়েছিল, কিন্তু কি হয়ে গেল আজ? মন যা দেখলো তা তো স্বাভাবিক নয়। সমস্ত অস্বাভাবিকতার সঙ্গেই তো বাস করছে মাইশা, আখি, আরো অসংখ্য নাম না জানা মেয়েগুলো। না না, এরা তো কেউ বেঁচে নেই, সবাই অশরীরী আত্মা। বৃক্ষবিলাসের এই একটা মাত্র তেঁতুল গাছ, আর ওই গাছেই বাস করে অসংখ্য মৃত মেয়েদের দল। আর কুকুর, উফ কি ভয়ঙ্কর! আর কি কি ঘটে ওই বন্ধ ঘরে? কি এমন রহস্য রয়েছে ওই একদল তরুণীর আত্মায়, ওই কুচকুচে কালো রঙের কুকুরটার মধ্যে? এরা কেন রক্ত চায়? কেউ কিচ্ছু জানে না। কতকাল ধরে চলছে এইসব? এই রহস্যের কি কোনো সমাধান নেই, নাকি কেউ জেনে বুঝে ঘটতে দিচ্ছে এসব দিনের পর দিন? পরদিন সকালে মাইশাকে নিতে এলো ওর ভাইয়া, ভাবি আর চাচি। হুজুরকে সঙ্গে আনতে পারেনি, অথচ কাউকে কিচ্ছু না বলে মাইশার মন সকালবেলা বেরিয়ে গেছে। যতটা শঙ্কিত হয়ে ওরা হোস্টেলে এসেছিল, ততটাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরে গেল।
কারণ মুন আর মাইশা দুজনেই ওদের সঙ্গে ফোনে কথা বলল। পুরো ব্যাপারটার উপর একটা অদেখা প্রলেপ পড়ে যেন নিমেষেই রহস্যের সমাধান হয়ে গেল। বনির মনে হলো মুনের কথার অতটা গুরুত্ব বোধহয় না দিলেও হতো। এদিকে সময় যত যাচ্ছে মুন আর মাইশা কেমন যেন সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। বিষয়টা সবার আগে চোখে পড়ল ওদের কাছের বন্ধু মাজেদুলের। ইউনিভার্সিটিতে ইদানিং ওরা বেশি কথা বলে না, সারাক্ষণই ব্যস্ততা দেখায় আর একা একা থাকতে চায়। কি এত কথা বলে ওরা দুজনে নিচু স্বরে, কাছে গেলেই চুপচাপ হয়ে যায়। এই রাকিব, এদিকে এত একটু কথা আছে। এই তোর সমস্যা কি রে? যখনই আমি কোনো মেয়েকে একটু মন লাগিয়ে দেখতে যাই তখনই তুই হাইফেনের মতো মাঝখানে চলে আসিস। শর্ত সামনে থেকে। আমার চোখের দূরবীন এখন ওই সবুজ ড্রেস পরা মেয়েটার মুখ দেখায় ব্যস্ত। আরে রাখ তোর মোটা ফ্রেমের চশমা দূরবীন, তুই তো ঠিকঠাক চোখেও দেখিস না কানা, তাই কিছু বুঝিস না। কান মাথা গরম করার মতন একটা ঘটনা আছে। আধুনিক গুগলের দাপটে এখন কান মাথা গরম করা কোনো ব্যাপারই না। যখন তখন থার্মোমিটারের পারদ। এই এই তোর কথার কোনো সেন্সর রাখিস না কেন বলতো? সব সময় সবকিছুর উল্টো অর্থ বুঝতে হবে। যারা যত বেশি সেন্সর করে কথা বলে খোঁজ নিয়ে দেখ, ওদের কাছেই চটি বইয়ের কালেকশন সবচেয়ে বেশি। আমি মনে করি উফ, এবার কিন্তু বিরক্ত লাগতেছে। তোর কথার স্রোতে আমি মূল কথার খেয়ে হারিয়ে ফেলছি কিন্তু রাকিব। নে বল, কি বলবি বল। আচ্ছা, মাইশা আর মুনকে লক্ষ্য করেছিস ইদানিং? ওরা দুজন কাল তাড়াহুড়ো করে মেট্রোর পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিল। সে তো রোজই যায়। আগে শুনবি তো। হঠাৎ ওদের দেখে একটা কুকুর কেমন যেন আচরণ করলো। আমি অবাক হয়ে গেলাম। তারপর ওরা দুজনেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, এমন ভাবে কুকুরটাকে দেখছিল। বিশ্বাস কর, সেই মুহূর্তে ওদের দেখলে তুই অন্যরকম হয়ে যেতি। অন্যরকম মানে? ওদের খুব সুন্দর লাগছিল? তোকে ওরা দেখেনি? না, ওরা ভাবতেই পারেনি আমি ওই পথে যাব। শোন, তোকে একটা ভালো বুদ্ধি দেই। তুই মাইশার মুনের পিছু ছেড়ে দে। মাইশার হাট তো মনে কর লোহা দিয়ে ব্যারিকেড দেওয়া। জীবনেও সেই ব্যারিকেডের ভেতরে প্রেম নামক অনুভূতির কোনো জায়গায় হবে না। আর মন যাও বা ক্ষীণ আসা ছিল তাতেও প্রবলেম। শেষমেশ ওই সাহা আর আহমেদ এই ইস্যুটা নিয়ে একটা বিরাট ঝামেলা পাকিয়ে তোকে ফেলে কোনো বিদেশি ছেলেকে বিয়ে করে সাই, তারপর আধুনিক সব টপস পরা ছবি ফেসবুকে আপলোড করবে। তোর সেই সব জুম করে বসে বসে দেখতে হবে। কোনো মানে হয়? তোর স্বভাবটা আমি বুঝেছি। তুই অপরিচিত মেয়ের সাথে কথা বলতে ভয় পাস, তাই না? আমি কি বললাম আর তুই কি বুঝলি? আমাকে মুরগির রচনা শুনিয়ে দিলি পুরো। তোর না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে আসা উচিত হয়নি। তোর উচিত ছিল মেয়েদের চুড়ি মালা ফিতার ব্যবসা করা। শালা, কথা বলে শান্তি নেই। ক নিয়ে কথা বললে তুই চলে যাস বিসর্গতে। ওকে ওকে বল, ঘটনাটা শুনছি, সিরিয়াসলি শুনছি। কি হলো তারপর? কুকুরটা ওদের দেখে ভয় পেল? শুধু ভয় পায়নি, তাকিয়ে থেকে এক দৌড়ে পালালো। তারপর ওরা দুজন ওদের হাত দুটো সামনের দিকে সোজা করে ধরলো এবং অদ্ভুতভাবে কুকুরটা ওদের পায়ের কাছে চলে এলো। মানে জাদু? ধুর, ভুল দেখেছিস। একটা কোনো ব্যাপার তো আছেই, কি সেটা জানতে হবে। তুই তো টেনশন ঢুকিয়ে দিলি মাথায়। আমিও সেদিন ওই দুজনের চোখ দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম। বিশ্বাস কর, একদম সাদা মৃত মানুষের মতো। ব্যাপারটা কি বলতো? কিছু কি জিজ্ঞেস করবো? সেটাই ভালো হবে। এই দীপক, কি হয়েছে রে? সবাই মন ছুটছে যে। লেডিস টয়লেটে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। কি বলছিস? সুইসাইড করেছে? কিভাবে? ওখানে তো সবসময় একজন মহিলা ক্লিনার থাকে। তাছাড়া বিষাক্ত কিছু খেয়েছে হয়তো। যত দেখি। মেয়েটা নতুন, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আরে বৃহস্পতি গ্রহ কেন, নেপচুন গ্রহ থেকে বড়। তার যেমন কোনো ব্যাখ্যা হয় না, তেমনি একের পর এক মৃত লাশের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সারা ইউনিভার্সিটির সিসি ক্যামেরা তন্ন তন্ন করে খুঁজেও কিছুই ধরা ছোঁয়া গেল না। কিন্তু মাজেদুল একটা ব্যাপার লক্ষ্য করল। পরপর 3 দিন মাইশা বা মুন যে ওয়াশরুমে যাচ্ছে, বের হওয়ার পরপরই কিন্তু লাশ 3টা পাওয়া গেছিল, অথচ সিসি ক্যামেরায় কেউ ওদের দেখতে পায়নি। নিজেদের ভেতরে সন্দেহটা একদম সরাতে পারছে না। রাকিবকে বলার পর ওরা দুজনে গোপনে সারাক্ষণ মাইশার মুনের উপর চোখ রাখছে। একটা নতুন মেয়ে লাইব্রেরির এক কোণায় একা বসে আছে। মাইশা আর মুন ওদের কাছে গিয়ে কি যেন বলছিল,
আর মেয়েটা ওদের পেছন পেছন বেরিয়ে গেল। সন্ধ্যের দানা আরো কঠিন হচ্ছে মাজেদুল আর রাকিবের কাছে। কোথায় যাচ্ছে ওরা? সেটাই তো বুঝতে পারছি না। আর এই মেয়েটাই বা কেন ওদের পেছনে পেছনে হাঁটছে বলতো? ওদের সঙ্গে আগে থেকে পরিচয় আছে তেমন তো মনে হচ্ছে না। কি করবি? মায়েশা বা মুনকে ডাক দিবি? তাহলে তো আর মূল ঘটনার রহস্য কিছুই দেখতে পারবো না। দেখ কিভাবে হাঁটছে ওরা। ওই পথে তো কেউ খুব একটা যাতায়াত করে না। সামনের দিকে ইউনিভার্সিটির পরিত্যক্ত জমি আর ঝোপঝাড়। সাজিদুল, আমি ওদের পেছন পেছন যাওয়ার ভরসা পাচ্ছি না রে, ভয় লাগছে। একবার সামনে তাকিয়ে দেখ। এত বিচ্ছিরি কালো কুচকুচে কুকুর আমি আমার জীবনে দেখিনি। মেয়েটাকে মেরে ফেলবে তো। কিছু একটা করা দরকার, মেয়েটাকে বাঁচাতে হবে। এই মুহূর্তে কিচ্ছু করার নেই আর। আগের ঘটনাগুলোর মতোই এই মেয়ের লাশটাও ওখানে পড়ে থাকবে রক্তশূন্য হয়ে। ওদের দুজনের সাথে যা ঘটে ঘটুক, আমরা জেনে বুঝে একটা মানুষের মৃত্যু কামনা করতে পারি না। আমি ওদের থামাবই, যা হবার তা পরে হবে। যদি আমাদের উল্টো ধাওয়া করে? না না, তা করবে না নিশ্চিত। দেখিস না, এতদিন ধরে এত ঘটনা ঘটছে, অথচ ওরা আমাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে। কিন্তু যদিও কম, তবু আর একবার ভেবে দেখ কি করবি। কি রহস্য বলয় ওরা ঘুরপাক খাচ্ছে তা খুঁজতে হবে। তার আগে আজকে তো ওদের থামাই। মাইশা, মুন, এই মাইশা, মুন, মুন, ওদিকে কোথায় যাচ্ছিস তোরা? ওদিকে তো রাস্তা বন্ধ। কিরে? তোরা এখানে কিভাবে এলি? আমরা আমাদের হস্টেলে যাচ্ছি। এদিক দিয়ে একটা পায়ে হাঁটার রাস্তা আছে, তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই মেয়েটা আমাদের রুমমেট, আখিয়াপুর বোন। হঠাৎ তোর এদিকটায় কোনো কাজ ছিল নাকি? হ্যাঁ রে। না মানে তোদের সঙ্গে আমাদের একটু কথা ছিল। কদিন ধরে তোরা দুজন তো হঠাৎ হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছিস। এ কি, তোদের পায়ে কি হয়েছে রে? ইস, রক্ত বেরোচ্ছে তো। কেন এসেছিস আমাদের পিছু পিছু? চলে যা, চলে যা বলছি, নইলে বিপদে পড়বি। আমাদের কাছে আসিস না, মারা পড়বি। তোদের কি হয়েছে সত্যি করে বলতো? এভাবে কথা বলছিস কেন? আমাদেরকে সবটা বল, আমরা হয়তো তোদেরকে হেল্প করতে পারবো। প্রতি সপ্তাহে আমাদের বেঁচে থাকার জন্য নতুন রক্ত চাই। পারবি? এনে দিতে পারবি? কি বলছিস এসব? আমরা মৃত, আমাদের শরীর মৃত। যে শরীর দেখছিস তা অশরীর আত্মার একটা খোলস। চলে যা, যা বলছি। এ কি করছিস? এই ওকে ছেড়ে দে, ছেড়ে দে। ওকে ছেড়ে দিলে যে আমরা নিঃশেষ হয়ে যাব। চোখের সামনে মাজেদুল আর রাকিব ভয়ঙ্কর একটা মৃত্যু দেখল। বিশ্বাস করতে পারছে না এখনো, থরথর করে কাঁপছে। ওদের চোখ দিয়ে ওরা যা দেখলো তা যেন অন্য কেউ দেখছে। হঠাৎ হুঁশ হলো পালাতে হবে। এই দৃশ্য দেখার পর এখানে থাকা মানে জীবনের মায়া শেষ। কিন্তু এদের ছাড়া যাবে না, এদের ছাড়া যাবে না। তা না হলে আমাদের সব কথা সবাইকে জানিয়ে দেবে। আমাদের রক্তের নেশা ওরা দেখে ফেলেছে। বোন, ওদের চোখ থেকে রক্ত শুষে নেই। আমার চোখের দিকে। ডলি, ক্যাম্পাসে 3টে মেয়ের রহস্যজনক মৃত্যুর পর এবার মাজেদুল আর রাকিব মিসিং। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ একের পর এক প্রশ্নের মুখোমুখি। ছাত্রছাত্রী আর মিডিয়ার চাপ এড়াতে বাধ্য হয়ে ক্যাম্পাস বন্ধ রাখা হলো। এদিকে মুন আর মাইশের নিশ্চিত জীবনযাপনে যেন ভাটা পড়ল। এবার কি হবে? হোস্টেলে থেকে কি অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে পারবে ওরা? না, পারবে না। কারণ হোস্টেল সুপার আর শিউলি খালা হঠাৎ যেন সমস্ত কঠোর নিয়মকানুনগুলো 305 নম্বর রুমের জন্যই জারি করে দিল। আর তাই মাঝরাতে মাইশা আর মুন যখন হোস্টেল থেকে বের হতে যাবে তখনই ঘটল আপত্তি।
ওই দেখ, তেঁতুল গাছে শাড়ি গেঁথে রাখা। কি রাখলো? আমি রাখছি। তোমার এত সাহস দেখে বিস্মিত হতে হয়। জানো এই মুহূর্তে তোমার অবস্থা কি হতে পারে? এবারে সব বন্ধ হওয়া দরকার। আমি আর মুখ বন্ধ রাখতে চাই না। হস্টেলের চাকরি আমি আর করব না। সরে সরাও বলছি, বাইরে বেরোতে দাও। তুমি তো জানোই রক্তের নেশায় আমরা কি করতে পারি। হস্টেলের কোনো মেয়ে জীবিত থাকবে না। আগে ওকে ধর, ওকে শেষ করতে হবে আগে। ডলি, ওকে মারা যাবে না, কারণ ওই শাড়ির বাকি অংশ কোথায় সেটা ও একমাত্র জানে। শাড়ির সঙ্গে বাড়ির আদি আত্মা লায়লার যোগসূত্র আছে। আদি আত্মার কোনো ক্ষতি আমরা করতে পারি না। তাহলে উপায়? আমরা তো এই শাড়ি সরিয়ে বের হতে পারবো না। তোমরা আর কোনোদিনই এখান থেকে বাড়িতে পারবা না। সেই ব্যবস্থাই আমি করব। দিনের পর দিন, রাতের পর রাত মানুষের শরীর থেকে যে রক্ত শুষে নিয়ে তোমরা সংখ্যায় বেড়ে উঠেছো, তার মেনে নেওয়া যায় না। লোকচক্ষুর অন্তরালে এইসব ঘটনার শেষ হওয়া উচিত, আর না। চল মন, ভেতরে চল। কিন্তু আজ রাতে যদি নতুন কারো রক্ত না পাই, তাহলে তো তেঁতুল গাছের শেকড় শুকাতে থাকবে। তাই যদি হয়, তাহলে আমরা সবাই থাকবো কোথায়? সব ব্যবস্থা হবে, নতুন ভাত পাততে হবে। পরদিন সকালে বৃক্ষবিলাস হোস্টেলে খবর ছড়িয়ে দেয়া হলো গ্যাসের লাইনে সমস্যা দিয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কাজে সবাইকে বের হতে হবে। কয়েক ঘন্টার মধ্যে বৃক্ষবিলাস বিল্ডিং খালি হয়ে গেল। আর শিউলিখালা কবিরা জেনে গাছে ঝুলে থাকা শাড়ির অংশ টুকরো টুকরো করে পুরো হোস্টেলের বাউন্ডারিতে পুঁতে সমস্ত আত্মাদের বন্দী করে দিল। যদিও সে জানতো এই কাজে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, কিন্তু এটাও জানে ছেঁড়া শাড়ির অংশ তার বর্ণনা নিয়ে এমন ভাবে রেখেছে, যতদিন ওই অংশটুকুর সন্ধান শিউলিখালা জানবে, ততদিন হাজারটা প্রেতাত্মাও ওর টিকি ছুতে পারবে না। খুব সাবধানে লোহার ট্রাঙ্কে রাখা শাড়ির বাকি অংশটুকু নিয়ে শিউলিখালা আর গেটের মামা হোস্টেল থেকে বেরিয়ে এলো। আসার সময় তেঁতুল গাছের গোড়ায় আগুন জ্বেলে দিল। ব্যাস, আগুন পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ল। এরপর বাড়ির মালিককে সবটা জানালো। উনি বহু বছর আগে এ বাড়ির ভয়ঙ্কর ঘটনাগুলো এড়াতে বিদেশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু কিছু সময় পর উনি আবার টাকা পয়সা পাঠিয়ে দিলেন। সব ঝামেলা চুকিয়ে মালিকের ছোট বোনের তদারকিতে ওই জায়গায় দ্রুত একটা হোস্টেল তৈরি হয়ে গেল। শিউলিখালা নিশ্চিত এবার বৃক্ষবিলাস অভিশপ্ত তেঁতুল গাছের অসংখ্য প্রেতাত্মার হাত থেকে মুক্ত। কিন্তু অদ্ভুতভাবে 3 তলার কোনো রুমে মেয়েরা থাকতে চায় না। সেটা একরকম ফাঁকাই রয়ে গেল। রাত বাড়লেই নাকি অসংখ্য কুকুরের চিৎকার আর মেয়েদের কান্নার শব্দ ভেসে আসে। ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। কি আশ্চর্য ব্যাপার! কবিরাজকে গোপনে আবার ডাকা হলো। তিনি বললেন, এমন এক আত্মা এই বাড়িতে এখনো রয়েছে, যার হাত থেকে বৃক্ষবিলাসকে মুক্ত করা অনেক ধৈর্যের এবং সময়ের ব্যাপার। শাড়ির বাকি অংশ দিয়ে আবার চেষ্টা করতে হবে। তবে কবিরাজ তা পারবে না, কারণ তার নাকি শরীরে নানান জটিলতা দেখা দিয়েছে। তারপর 3 তলার সমস্ত রুম ভেঙে ফেলা হলো। একদিন মাঝরাতে শিউলিখালা হঠাৎ দেখে কারা যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে। এরা কারা? ওই হোস্টেলের সব মেয়েদেরকেই তো শিউলিখালা চেনে। তাহলে ডলি, ডলি, চল। আজ কিন্তু আমরা আর একটু চেষ্টা করলে এই মেয়েটাকে কাছে নিয়ে আসতে পারতাম। কতদিন তৃষ্ণায় পিপাসায় কাতর হয়ে আছি। ভুলে গেলে চলবে না, এই বাড়ির আদি আত্মা আমাদের মধ্যে বাসা বেঁধে আছে। পোড়া শাড়ির এক চিলতে শুধু যতদিন মাটিতে লেগে থাকবে, ততদিন আমরা রক্ত পান করতে পারবো না। আমার খুব কষ্ট হয়, এত
এতগুলো প্রেতাত্মার ভার বয়ে বেড়ানোটা একটা অভিশাপ। এই অভিশাপের মুক্তি নেই। শুধু রক্তপানের তৃষ্ণাটা যখন হয় তখন কষ্ট হয়। যতবার আমাদের ধ্বংস করা হবে ততবার আমরা ফিরে আসবো এখানে। কারণ যতই আমাদের পুড়িয়ে দেওয়া হোক, আমরা যে পুরুষ রক্ত পান করেছিলাম। এত রাতে কে গো তোমরা? যাও কই? রুম নাম্বার কত? কি কি দেখছি? ভুলবা তো এরা এখনো এই বাড়িতে খাটি করছে। কি হলো? ভয় পাচ্ছিস কেন? জানিস না তুই কি করেছিস? আজ তোর রক্ষা নেই, আজ তোর রক্ষা নেই। আমার ছেড়ে দাও, তোমরা যেতে দাও, যেতে দাও। তোমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা আমি জানি। চলো আমার সাথে, আমি সত্যি বলছি। আবার কোনো চালাকি করলে কিন্তু জানে বাঁচবি না। এমনিতে না মরতে পারলেও কবিরাজের মতো কৌশলে তোকে মারবো। কবিরাজকে মেরে ফেলেছো তোমরা? কষ্ট হচ্ছে কবিরাজের জন্য? নিজের জন্য কষ্ট করে মা। ওই ঘটনার পর কুকুরের কামড়ে শিউলি জলাতঙ্ক রোগ হলো। চিকিৎসার পরও অদ্ভুত আচরণ করতে লাগলো হোস্টেলের শিউলি খালা। একদিন মাঝরাতে 3 তলায় উঠে গিয়ে এক গাদা কুকুরের সঙ্গে শুয়ে রইল, আর তাকে নিচে নামানো গেল না। শিউলি খালাকে উদ্ধার করা হলো 2 হাত 2 পা কাটা অবস্থায়, তেঁতুল গাছের পোড়া গোড়ায়। তার গায়ে ছিল লাইলার বিয়ের শাড়ির বাকি অংশ। তার পরের ঘটনা আরো রহস্যময়। কে বা কারা ওইখানে কাঁচা বাঁশ পুঁতে ঝুলিয়ে রেখেছিল সেই শরীরের অংশ, তা কেউ জানে না, জানতেও পারেনি। এভাবেই চলছে। চৈতি, আমি ভাবছি বৃক্ষবিলাস হস্টেল ছেড়ে দেব সামনের মাসেই। কেন? আজ যেসব নিউজ পেলাম, শুনলে তোর মাথা ঘুরে যাবে। নতুন খালা তো মুখই খোলে না। গেটের মামার সঙ্গে আমার খুব ভাব হয়েছে। ওই যে 2 দিন বাজারে পাঠিয়ে বকশিস দিয়েছিলাম, সে এখন আমার ভক্ত। গেটের মামারা অমন অনেক মেয়েরই ভক্ত থাকে, তা না হলে ওদের পকেট খরচ তুলবে কিভাবে? এই হস্টেলে নাকি বহু পুরনো ভূতের আত্মা বন্দী আছে। যদিও সেই আত্মারা কারো ক্ষতি করে না, কিন্তু রাত বিরাতে এখনো ঘুরে বেড়ায়। ও ভালো তো, আত্মাদের সঙ্গে তোর দেখা হলে রুমে নিয়ে আসিস। গুগল সার্চ করা শিখিয়ে দেব, দেখবি আর কোথাও যাবে না, সারাক্ষণ মাথা নিচু করে ইন্টারনেটে বসে থাকবে। চৈতি, তুই সিরিয়াস মুহূর্তগুলোকেও এমন হালকাভাবে উড়িয়ে দিস কেন বলতো? এটা তোর খুব বাজে স্বভাব। আমার বাজে স্বভাব মেনে নিয়েই তুই আমার বন্ধু। নে বল, তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি পুরো ঘটনা না বলা পর্যন্ত তোর শান্তি হবে না। শোন, হোস্টেলটা 3 তলা, অথচ 2 তলা পর্যন্ত মেয়েরা থাকে কেন জানিস? কারণ 3 তলায় পুরোটা ভূতের দখলে, তাই কেউ সাহস করে না। আর এই বাড়ির মালিকের বড় মেয়ে লায়লা। লায়লাকে বিয়ের রাতে ওর সৎমা কেওড়া ফুলের বিষাক্ত মধু দিয়ে শরবত খাইয়ে 2 হাতের কবজি পর্যন্ত আর 2 পায়ের গোড়ালি পর্যন্ত কেটে বিয়ের শাড়ি গলায় পেঁচিয়ে এই বাড়ির পেছনের তেঁতুল গাছে ঝুলিয়ে মেরেছিল। তারপরে লাশটা গাছের গোড়ায় পুঁতে দেয়। আর এই কাজে ওকে সাহায্য করেছিল আগের খালা, মানে পাগলি শিউলি খালার নানি এবং লায়লার সবচেয়ে কাছের বান্ধবী। কত বড় বিশ্বাসঘাতক চিন্তা কর। সেই থেকে ওই তেঁতুল গাছ অভিশপ্ত। গাছটা নাকি মানুষের রক্ত চাইতো।
তারপর থানা পুলিশ হয়নি, তদন্ত হয়নি? সব হয়েছে, তবে অনেক দিন পর। বাড়ির পেছনে তেঁতুল গাছটার দিকে নাকি কেউ যেত না। ওই পাশটায় লায়লার সৎমা এমন ভাবে বন্ধ করে দিয়েছিল যে কেউই ওই পাশে যেতে পারেনি, মানে যাওয়ার কথা ভাবেনি। কারণ লায়লা বিয়ের রাতে পালিয়ে গেছে এমন গল্পই ওই মহিলা বানিয়েছিল। আর গল্পটা বিশ্বাসযোগ্য করে তুলেছিল লায়লার বান্ধবী। লায়লার বাবা সবটাই বিশ্বাস করেছিল। ছি, মানুষ কতটা নিচে নামতে পারে! কেন এমন করেছিল সে মহিলা? এই বাড়িটার লোভে। কিন্তু লায়লার একটা পোষা কুকুর ছিল, ডলি। সেই কুকুর লায়লার লাশ খুঁজে বের করে দেয় এবং লায়লার সৎমাকে এমন ভাবে কামড়ায় যে উনি জলাতঙ্ক রোগে বদ্ধ উন্মাদ হয়ে যায়। অবশ্য উন্মাদ অবস্থায়ও নাকি ডলিকেও একইভাবে মেরে ফেলে। তুই এত সব খবর মামার পেট থেকে বের করলে কিভাবে? পুরো গল্প সত্যি তো, নাকি রংচং মাখা হয়েছে? উনি তো বলল তারপর নাকি অনেক রক্ত শুষে নিয়েছে ওই তেঁতুল গাছের অসংখ্য প্রেতাত্মা। ওদের বন্দি করেও লাভ হয়নি, কারণ ওই প্রেতাত্মার দলে কারা যেন পুরুষ রক্ত পান করছিল। আর সেজন্যই সমস্ত পুরনো আত্মারা ওই আত্মার উপরে ভর করে এখনো বৃক্ষবিলাসী রয়ে গেছে। প্রতি রাতে ওরা বের হয়। আরে না, এটা ভুল শুনেছিস। প্রতি রাতে বেরোলে এই হোস্টেলে কোনো মেয়ে থাকতো? বোকা, অত গুরুত্ব দেওয়ার মতো গল্প নয়। মূল গল্পের ভেতরে অসংখ্য আগাছা আছে। এবার তো তোর পেট খালি হয়েছে, শান্তি, যা আমাকে পড়তে দে। আমার ভেতরে খুব খুঁতখুত করছে রে, হস্টেল ছেড়ে দেব। আচ্ছা, আমি রাজি, যেখানে যাবি আমিও যাব। ওহো, মূল কথাই তো বলা বাকি রয়ে গেল, মানে মেইন পয়েন্ট। লায়লার বিয়ের শাড়ির একটা অংশ এখনো নাকি ওই হোস্টেলের পেছনে বাঁশঝাড়ের উপরে ঝুলছে। কাল দেখতে যাবি? শাড়ির ডিজাইনটা নিশ্চয়ই অ্যান্টিক। পাগল হয়েছিস? যদি কোনো বিপদ হয়? না বাবা, আমি যাব, মোবাইলে তোর জন্য ছবি তুলে নিয়ে আসবো। ভুলেও এ কাজ করিস না, ওই শাড়ির কিন্তু ব্যাপার আছে। তারপরে আমরা দুইজন প্রাণের বান্ধবী, আমাদেরই ঘাড় মটকাবে। এটা ভুল বলিসনি। হয়তো দেখা যাবে লায়লার আত্মা আমার ঘাড়ে চাপলো আর আমি তোর ঘাড় মটকালাম। অন্তত ভূতের গল্পের ইতিহাসে তো তাই বলে। তুই কি আমাকে খুব ভীতু ভাবিস? না, প্রশ্নই আসে না। তবে তুই খুব বোকা, সহজেই সবটা বিশ্বাস করিস। আর আমি কোনো কিছু না দেখে না জেনে যুক্তিতর্ক ছাড়া বিশ্বাস করি না। এই চৈতি, চৈতি, ওঠ না। আরে ওঠ না। কি এত রাতে ডাকছিস কেন? চল, তোকে একটা মজার জিনিস দেখাবো। ভয় পাবি না কিন্তু। চল বারান্দায় চল। কি বলতো? তোকে বলেছিলাম না এই হোস্টেলে ভূত আছে, অবিকল দেখতে মানুষের মতো, অথচ এরা মৃত। এখন ওই মামার গল্প মাথায় ঠেসে রেখেছিস? বাবা, গল্প নয়, তাই তো দেখাবো তোকে। এসব কি নিতু? এই যুগে ভূত তুই কই পাবি? সে তো জাদুঘরেও পাওয়া সম্ভব নয়। তোর সবটাতেই বাড়াবাড়ি। যা তো ঘুমা। ঠিক আছে বাজি, যদি তোকে ভূত দেখাতে পারি কালই আমাকে একটা ড্রেস কিনে দিবি। রাজি? আগে ভূত দেখা, ড্রেস কেন, ম্যাচিং স্যান্ডেলও কিনে দেব। কুকুরের অদ্ভুত ডাক শুনতে পাচ্ছিস? ওই কুকুরটা ওই আত্মাদের সাথে থাকে। ডলি, ওর নাম ডলি। রাতে কুকুর ডাকা একটা খুবই স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিকভাবে ব্যাখ্যা করাটা এক ধরনের ব্যাধি। তোর গল্প তখন মনোযোগ দিয়ে শুনেছি, মানে এই না যে আমি সবটা বিশ্বাস করেছি। তুই কষ্ট পাবি তাই শুনতে হয়েছে। দেখ দেখ, হয়েছে, দেখতে পাচ্ছিস কিছু? কই, কিছুই তো দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, গেটের কাছে তো মনে হচ্ছে দুটো মেয়ে হেঁটে যাচ্ছে। রাত কয়টা? মোবাইলে দেখ, 3টা। অত রাতে গেটের কাছে কোনো মেয়ে যাবে? ওরাই ভূত। আমি জীবনে এমন ঘটনা দেখিনি যে কেউ দূর থেকে ভূতের গতিবিধি লক্ষ্য করছে। ইম্পসিবল, এরা মানুষ। আর কুকুরটা ওদের পোষা বোঝা যাচ্ছে। তাছাড়া আমাদের হোস্টেলের 3 তলায় তো নাকি বাড়ির মালিক একসময় কুকুর পুষতেন, তেমনই তো শুনেছি। ওসব ভুলভাল গল্প। মূল গল্প এটাই যেটা আমি উদ্ধার করেছি। তোকে সকালে বললাম না? এখন চল, ওদের নিয়ে বাড়াবাড়ি করলে প্রবলেম হতে পারে।
তুই মেয়ে দুটোকে আজ নিয়ে কদিন দেখেছিস রে? সত্যি বলবি। প্রায় প্রতি রাতেই দেখি। প্রথম প্রথম বুঝতে পারিনি, পরে গেটের মামাকে জিজ্ঞেস করতেই তো ছোলা থেকে রহস্য বেড়াল বেরোলো। ঠিক আছে, চল আমার সঙ্গে, দেখে আসি আসল ঘটনা কি। পাগল হয়েছিস? মরতে চাস? ভূতের হাতে কেউ মরে না, মরে ভূতের ভয়। আমরা দুজনই সাহসী, আমাদের হার্ট অনেক শক্ত, কিচ্ছু হবে না। চল গিয়ে দেখি ব্যাপারটার আসল রহস্য কি। আজ না, কাল যাব, সঙ্গে কিছু জিনিস নিতে হবে। তাহলে আমি ঘুমাতে গেলাম। তুই কি আরো দেখতে চাস? ওহো, ভুলে গিয়েছিলাম, আমার গ্যালারিতে দেখ, তোর ওই ভূতের শাড়ির ছবি তুলে নিয়ে এসেছি। মানে কখন গেছিলি তুই? আমাকে বলিসনি তো। পরদিন নিতু 2টা দেশলাই, লোহার টুকরো, পঞ্চধাতু, লাল মোম দিয়ে ঠাসা একটা রূপোর তাবিজ, ব্রাহ্মণের পৈতে কাফনের 1 টুকরা কাপড়, আরো কি সব জানি ম্যানেজ করে ফেলল। নিতু সবকিছুতে দুর্নিবার আগ্রহ। এই হোস্টেল ভূত সম্পর্কে যত গল্পও শুনেছে তার সত্যতা যাচাই করার খুব ইচ্ছে নিতুর। আর চৈতি যেমন সাহসী, তেমন নিতু সব ব্যাপারে এগিয়ে আসে। যথারীতি মাঝরাতে ওর অপেক্ষা করতে লাগলো, কিন্তু গেইটে কাউকে দেখতে পেল না। তবে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। আশ্চর্য তো, রাত 3টার বেশি বাজে, কই কাউকে তো দেখছি না। কি সব হাবি জাবি ম্যানেজ করে নিয়ে এসেছিস? ওসবে এই বাড়ির পুরনো ভূতেরা ভয় পেয়েছে। দেখি, দে তো ওই ব্যাগটা। কিসের ব্যাগ? ওই ব্যাগ তুই আনিসনি? তোকে আনতে বলেছিলাম, তুই না। আচ্ছা, ওই শাড়ির রং কি সত্যি লাল দেখেছিলি ছবি তোলার সময়? হ্যাঁ, কিন্তু শাড়ির রংটা ছবিতে কালো আসলো কেন বলতো? কালো মানেই তো ভয়ঙ্কর, অশুভ। এবার বিশ্বাস হলো? এ কি, তোর পায়ের নিচে কি এত রক্ত? এসব কি? তোর তোর পায়েও তো একই অবস্থা। মানে সে রাতের পর নিতু আর চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। মাইশা আর মুনের মতো ওরাও মিসিং। তবে কেউ কেউ বলছে কোনো কোনো দিন হঠাৎ নাকি দেখা যায় মাঝরাতে 2টা মেয়ে হস্টেলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে থাকে একটা কুচকুচে কালো কুকুর, আর পেছন পেছন থাকে অসংখ্য মৃত মানুষের দল। যে মৃত মানুষের সারা শরীর ধবধবে সাদা, রক্তশূন্য, সেসব ফ্যাকাশে সাদা মেয়েদের দলে নিতু আর চৈতিও হেঁটে বেড়ায়। কি জানি কতকাল এরা এভাবে হেঁটে বেড়াবে, অথবা কোনো রহস্য জগতের সঙ্গে এদের বসবাস, কে জানে। রাতের ঘোর রহস্য জগৎ সঙ্গে নিয়ে আজও ধানমন্ডির 7 রেতে বৃক্ষহীন হয়ে দাঁড়িয়ে আছে নতুন প্যাটার্নের পুরনো সে মহিলা হোস্টেল বৃক্ষবিলাস। হয়তো সময়ের দাবিতে আবারও বিল্ডিং এর নকশা বদলে যাবে, কিন্তু বৃক্ষবিলাস নামটা কি বদলাবে? অথবা আদি আত্মার নিশাচর হাঁটা চলাকে বদলাবে, নাকি চলবে যেভাবে চলছে? বৃক্ষবিলাস হোস্টেলের কোনো গাছের ছড়াছড়ি নেই ঠিকই, তবে বিল্ডিং এর পেছনে এখন ঘন বাঁশের ঝাড়, আর ঝাড়ের ওপরে একটা বাঁশে বিবর্ণ হয়ে ঝুলে আছে কারো বিয়ের শাড়ির ছেঁড়া অংশ। কেউ কেউ বলে শাড়িটার আসল রং নাকি লাল ছিল, কখনো কখনো রং বদলে কালো হয়ে যায়। লাল কালোর এই রং বদলের রহস্য বৃক্ষবিলাসের বৃক্ষহীন রহস্যের মতোই গাঢ় এবং বিস্ময়কর।